আসসালামু আলাইকুম। আজ ৮ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতকে শেষ পেরেক মারল বাংলাদেশ। বাংলাদেশকে বিশেষ বার্তা দিল ভারত। ইরানে আক্রমণ করার হুঙ্কার দিল যুক্তরাষ্ট্র। এবার বিস্তারিত। ভারতকে শেষ পেরেক মারল বাংলাদেশ। ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিল বাংলাদেশ। বুধবার ৭ জানুয়ারি থেকেই তা বন্ধ হয়ে গিয়েছে বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের কথা মাথায় রেখেই বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়। আগামী মাস দুয়েক বাংলাদেশের ভিসা পাওয়ার কোনো সম্ভাবনা ভারতীয় পর্যটকদের জন্য নেই। দিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলার উপদূতাবাস থেকে পর্যটক ভিসা দেওয়া আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু কলকাতার বাংলাদেশ উপদূতাবাস থেকে এই পরিষেবা চালু রাখা হয়েছিল। বুধবার থেকে তাও বন্ধ করে দেওয়া হলো। ফলে গোটা ভারতে কোথাও আর বাংলাদেশে আসার জন্য পর্যটক ভিসা আপাতত পাওয়া যাবে না। কলকাতার বাংলাদেশ উপদূতাবাস বা দিল্লির দূতাবাস এই বিষয়ে কোনো বিবৃতি প্রকাশ করেনি বলেও জানিয়েছে ভারত সরকার। তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতীয়দের জন্য এমপ্লয়মেন্ট ভিসা বা কর্মসূত্রে বাংলাদেশে আসার জন্য, বিজনেস ভিসা বা ব্যবসায়িক কাজে বাংলাদেশে আসার জন্য যেসব ভিসা, সেই ভিসাগুলো এখনো চালু আছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জন্য ভিসা দেওয়া হবে, কারণ এই ধরনের ভিসা বহুস্তরীয় যাচাই প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হয়। তাই কতজন ভারত থেকে বাংলাদেশে যাচ্ছেন, কি কাজে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন বা থাকছেন, সেসব তথ্য কর্তৃপক্ষের কাছে বিশদে থাকে। ফলে তাদের ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত বিষয় সুনিশ্চিত রাখা অপেক্ষাকৃত সহজ হয়। পর্যটকদের ক্ষেত্রে তা অতটা সহজ না। অর্থাৎ কাজের জন্য ভারতীয়রা বাংলাদেশে আসার ভিসা পেতে পারেন, বেড়ানোর জন্য নয়। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে সাধারণ নাগরিকদের জন্য ভিসা দেওয়া হতে পারে। তবে তা নির্ভর করবে সংশ্লিষ্ট দূতাবাস বা উপদূতাবাস কর্তৃপক্ষের বিবেচনার উপর। মূলত নিরাপত্তা সংক্রান্ত কারণেই বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে সংসদ নির্বাচনও আসন্ন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভারতীয়দের পর্যটন ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে ভারত। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চরম কূটনৈতিক উত্তেজনার মাঝেও আসন্ন সাধারণ নির্বাচন সম্পর্কের পুনর্গঠনে একটি নতুন সমঝোতার পথ খুলে দিতে পারে বলে মনে করছেন দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। অনলাইন ফরেন পলিসিতে প্রকাশিত এক নিবন্ধে আটলান্টিক কাউন্সিলের এই সিনিয়র ফেলো উল্লেখ করেছেন, দীর্ঘদিনের তিক্ততা ঝেড়ে ফেলে ভারত এখন বিএনপি নেতৃত্বাধীন সম্ভাব্য সরকারের প্রতি নতুন ধরনের ইতিবাচক বার্তা দিচ্ছে। বিশেষ করে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তা এবং ঢাকায় জানাজায় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতি দিল্লির এই কৌশলগত পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত। কুগেলম্যানের মতে, জামায়াতে ইসলামীর সঙ্গে দীর্ঘদিনের জোট ভেঙে বেরিয়ে আসায় বিএনপি এখন দিল্লির কাছে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। গত ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি শুরু হয়, যা বর্তমানে ক্রিকেটের ময়দান পর্যন্ত গড়িয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে এবং বাংলাদেশ জাতীয় দল ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ঘোষণা দিয়েছে। কুগেলম্যান তার বিশ্লেষণে দেখিয়েছেন, একদিকে বাংলাদেশিরা বিশ্বাস করেন ভারত দীর্ঘদিন ধরে তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, অন্যদিকে ভারতীয়দের ধারণা হাসিনাবিহীন বাংলাদেশে কট্টরপন্থীদের উত্থান ঘটেছে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং তাকে হস্তান্তরে অস্বীকৃতি জানানো ঢাকার অবস্থানকে আরও কঠোর করেছে, বিশেষ করে যখন বাংলাদেশি আদালত তার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। দুই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা এই সম্পর্কের উন্নয়নের পথে বড় বাধা হিসেবে কাজ করছে। বাংলাদেশে প্রভাবশালী ইসলামপন্থী দলগুলো ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিরোধী, যা নতুন সরকারের রাজনৈতিক পরিসর সংকুচিত করতে পারে। অন্যদিকে ভারতে সংখ্যালঘু ইস্যু নিয়ে উদ্বেগ ও বাংলাদেশে কিছু মানবাধিকার কর্মীর ওপর হামলার ঘটনায় দিল্লির দৃষ্টিভঙ্গিকে আরও কঠোর করেছে। তবে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের জাতীয় ঐক্যের ডাক এবং সংখ্যালঘুদের সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার পরোক্ষ ইঙ্গিত ভারতকে আশাবাদী করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও স্পষ্ট করেছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক হবে কেবল সম অধিকার ভিত্তিক। পরিশেষে কুগেলম্যান মনে করেন,
আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন দুই দেশের জন্য সম্পর্কের বরফ গলানোর এক বড় সুযোগ। তবে এই পথ তখনই সুগম হবে যখন উভয় পক্ষ রাজনৈতিক ঝুঁকি নিয়ে আপোষ করতে সম্মত হবে। ভারত ইতোমধ্যে জানিয়েছে তারা বাংলাদেশে নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তাই সম্পর্কের এই পুনর্গঠন নির্ভর করছে দিল্লি ও ঢাকার আগামী দিনের নেতৃত্বের সাহসিকতা ও বাস্তবমুখী কূটনীতির ওপর। দুই দেশের সাধারণ মানুষের আবেগ ও রাজনৈতিক বাস্তবতাকে সমন্বয় করে একটি স্থিতিশীল ও মর্যাদাশীল সম্পর্কের ভিত্তি তৈরি করাই এখন মূল চ্যালেঞ্জ। কুমিল্লা 4 আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা 4 দেবিদ্বার আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, চাঁদাবাজদের গদি নড়বড়ে হয়ে তাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। আমরা শহীদ ওসমান হাদির স্বপ্ন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে কাজ করছি। মানুষ আমাদেরকে ইতিবাচক হিসেবে দেখছে। এতে চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে। যেহেতু তারা বুঝে গেছে তাদের গদি নড়ে যাচ্ছে, এই কারণে তারা এখন ভয় ভীতি দেখানো শুরু করছে। তিনি আরো বলেন, দেখবেন বড় বোয়াল মাছের যখন পুকুরের সব মাছ ধরে খাওয়া শেষ হয়ে যায় তখন তার লেজের মধ্যে কামড় দেয়। এই লেজের কামড় কিন্তু অন্য মাছ দেয় না, সে নিজেই নিজের লেজে কামড় দেয়। দেখবেন বড় বড় হোমরা চোমড়ারা এখন তাদের নিজেদের লেজের মধ্যে কামড়াকামড়ি শুরু করে দিয়েছে। বৃহস্পতিবার 8 জানুয়ারি দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর এলাকায় আগ্রাসন বিরোধী পদযাত্রায় তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, একটা আদর্শের কারণেই হাদি ভাইকে হত্যা করা হয়েছে। তার জানাজায় লাখ লাখ মানুষ হয়েছে। একটু আগে বাজারের একটা আঙ্কেল আমাকে ধরে কান্না করে বলতেছে আজকে ফজরের সময় কান্না করে হাদি ভাইয়ের জন্য দোয়া করেছেন। হাদি ভাইকে কি উনি দেখেছে কোনোদিন? না। হাদি ভাই এই গ্রামে আসছে না, হাদি ভাইয়ের সঙ্গে কোনোদিন কথা বলেছে। কিন্তু হাদি ভাইয়ের প্রতি যে আন্তরিকতা, নামাজের বিছানায় যে আপনারা উনার জন্য দোয়া করেন, আমরা যে উনার জন্য দোয়া করি, যাদের সঙ্গে উনার কোনো দিন দেখা হয় নাই, কথাও হয় নাই, কোনো দিন হয়তো কথাও হতো না, কিন্তু হাদি ভাইয়ের জন্য আমরা নামাজের বিছানায় দাঁড়িয়ে অশ্রু বিসর্জন করি। এই কারণে না যে তিনি ইনকিলাব মঞ্চের, এই কারণে না যে তিনি হাসিনাকে ফালাইছে, এই কারণে না যে তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে একজন সৈনিক ছিল, বরং এই কারণে যে সততা। তিনি মেকি কোনো অভিনয় করেন নাই, সততাই ছিল তার রাজনীতির একমাত্র আদর্শ। কোনো লুটপাট করেন নাই। তিনি ব্যাংকের টাকা মেরে দিয়ে সেই টাকা দিয়ে নির্বাচন করতে আসে নাই, করতে চায় নাই। উনি নির্বাচন ক্যাম্পেইন করতে মুড়ি বাতাসা নিয়ে যেতেন। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, দেশে কোনো পাতানো নির্বাচন হবে না এবং রাজপথে নামারও দরকার হবে না। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি প্রসঙ্গে কথা বলেন নাসির উদ্দিন। তিনি বলেন, আপিল কর্তৃপক্ষ হিসেবে সর্বোচ্চ ন্যায় বিচার নিশ্চিত করবে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা কোনো মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল করলে উভয় ক্ষেত্রেই সংক্ষুব্ধ ব্যক্তির আপিল করার সুযোগ রয়েছে। সিইসি বলেন, আমরা ইনসাফে বিশ্বাসী, আমরা ইনসাফ করব। শুনানি শেষে আপনারা দেখবেন আইন ও বিধি বিধান অনুযায়ী ন্যায় বিচার করা হয়েছে। আইন সবার জন্য সমান এবং সবাই তা মানতে বাধ্য। এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, অতীতে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সহিংসতা ও বোমাবাজির ঘটনা ঘটত, কিন্তু এবার অত্যন্ত সুন্দর পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। এটি একটি ভালো দিক। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন সিইসি। নির্বাচন কমিশন এখন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বলে মন্তব্য করেন নাসির উদ্দিন। তিনি বলেন, দূর দূরান্ত থেকে মানুষ আপিল করতে আসছেন। এতে প্রমাণিত হয় নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ রয়েছে। আমরা বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছি। মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো নির্বাচন কমিশনে আপিল দায়ের শুরু হয়েছে। ইসির কর্মকর্তারা জানান, গতকাল বুধবার নির্বাচন কমিশনে 131টি আপিল দায়ের হয়। এতে গত 3 দিনে মোট আপিলের সংখ্যা দাঁড়িয়েছে 295টি। ইসির কর্মকর্তারা আরও জানান, বুধবার খুলনা অঞ্চল থেকে 11টি, রাজশাহী অঞ্চল 15টি, রংপুর অঞ্চলে 9টি, চট্টগ্রাম অঞ্চলে 10টি, কুমিল্লা অঞ্চলে 19টি, ঢাকা অঞ্চলে 31টি, ময়মনসিংহ অঞ্চলে 16টি, বরিশাল অঞ্চলে 9টি এবং ফরিদপুর অঞ্চলের জেলাগুলো থেকে 7টি আপিল দায়ের করা হয়। এর আগে মঙ্গলবার দ্বিতীয় দিনে 122টি আপিল দায়ের করা হয়। আগের দিন সোমবার মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে 41টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে 1টি আপিল দায়ের হয়। ইসি সূত্রে জানা গেছে, 4 জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে
দিনে জাতীয় সংসদের 300 আসনে জমা পড়ে মোট 2568টি মনোনয়নপত্র। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা 1842টি মনোনয়নপত্র বৈধ এবং 723 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ইসির নোটিশ অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার আদেশে সংক্ষুব্ধ কোনো প্রার্থী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কিংবা সরকারি সেবা দানকারী প্রতিষ্ঠান 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি বিকেল 5টার মধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবে। আপিলের ক্ষেত্রে মূল কাগজের 1 সেট ও 6 সেট ফটোকপি মেমোরেন্ডাম আকারে জমা দিতে হবে। নির্বাচন কমিশনে দায়ের করা আপিলগুলোর শুনানি 10 থেকে 18 জানুয়ারির মধ্যে প্রতিদিন সকাল 10টা থেকে নির্বাচন ভবনের বেসমেন্ট 2 এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে পারে। পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি গ্রহণ করবে। শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে দেখানো হবে। একই সঙ্গে রায়ের পিডিএফ কপি এবং আপিলের সিদ্ধান্ত রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ট পক্ষের ইমেইল ঠিকানায় পাঠানো হবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও তা প্রকাশ করা হবে। এছাড়া নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে রায়ের অনুলিপি বিতরণ করা হবে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক হুঁশিয়ারি বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহামের মন্তব্য অনুযায়ী ইরানের চলমান বিক্ষোভ দমন বা রাজনৈতিক অস্থিতিশীলতার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রয়োজনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধেও চরম পদক্ষেপ নিতে পারেন। গ্রাহামের দাবি, যদি ইরানের জনগণ তাদের মৌলিক অধিকার বা উন্নত জীবনের দাবিতে সশস্ত্র প্রতিক্রিয়া দেখায়, ট্রাম্প প্রশাসন তা এড়িয়ে যাবে না। এই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটের মধ্যে খ্যাতনামা মার্কিন অর্থনীতিবিদ অধ্যাপক জেফ্রি ডি স্যাক্স আরও সতর্কবার্তা দিয়েছেন। ইন্ডিয়া টুডে গ্লোবালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভেনেজুয়েলার পর যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য হতে পারে ইরান। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের তেহরানকে ঘিরে অতিমাত্রায় আগ্রহ বিশ্বকে বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। স্যাক্স যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক নীতির কঠোর সমালোচনা করেন। তার ভাষ্য, দেশটি এখন একটি নিয়ন্ত্রণহীন রাষ্ট্র, যেখানে সাংবিধানিক কাঠামোর বাইরে সামরিক শক্তি পরিচালিত হচ্ছে। তিনি উল্লেখ করেন, ট্রাম্প প্রায় 8 বছর আগে লাতিন আমেরিকার নেতাদের কাছে প্রশ্ন করেছিলেন কেন সরাসরি ভেনেজুয়েলায় হামলা চালানো হচ্ছে না। এটি প্রমাণ করে এমন সামরিক পরিকল্পনা অনেক আগে থেকেই চলছিল। ইরানের পরিস্থিতি নিয়ে তার উদ্বেগ আরও গভীর। স্যাক্স বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান হলে পরিস্থিতি ভেনেজুয়েলার চেয়েও ভয়াবহ হবে। ইরান আধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধারণ করছে এবং এমন এক ভূ রাজনৈতিক অঞ্চলে অবস্থিত যেখানে বড় শক্তিগুলোর সরাসরি স্বার্থ জড়িত। যে কোনো যুদ্ধ সহজেই বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে। তিনি আরও জানান, নতুন বছরের শুরুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে মার-আ-লাগোতে বৈঠক করেছেন এবং সেখানে ইরানকে পরবর্তী লক্ষ্য হিসেবে চিহ্নিত করার বার্তা দেওয়া হয়েছে। ইরানও প্রতিক্রিয়ায় সংযম দেখাচ্ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন অর্থনৈতিক বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ না করতে। তিনি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সঙ্গে সশস্ত্র দাঙ্গাকারীদের পার্থক্য করতে বলেছেন। প্যারিস থেকে এএফপি এর প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের এই সংযম নির্দেশ ইঙ্গিত দেয় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা করছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের হুঁশিয়ারি ও ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৈশ্বিক নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, 2টো পরামর্শ জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা দিনকে আপনি মনে করুন নতুন দিন। আজ থেকে কাজ শুরু করলেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, ভুল সংশোধন করে নিন। আপনি যদি একটা ভুল করার পর মনের মধ্যে সেই ভুল নিয়ে ভাবতে থাকেন, দ্বিধাগ্রস্ত থাকেন, তাহলে সামনের দিকে এগুতে পারবেন না, বরং আটকে যাবেন। আপনি প্রত্যেকটি ভুলের পর সেই ভুল থেকে শিক্ষা নিয়ে প্রত্যেক দিনকে নতুন দিন মনে করে যদি এগুতে পারেন, অবশ্যই নিজের উন্নয়ন অগ্রগতি সম্ভব। সুতরাং আসুন, ভুল থেকে আমরা শিক্ষা নেব, ভুলকে নিজের মধ্যে রাখবো না, বরং সমাধান করার চেষ্টা করব। দ্বিতীয় বিষয় হচ্ছে, প্রত্যেকটা দিনকে আমরা নতুন দিন মনে করে নতুন গতিতে, নতুন উদ্দীপনায় এগিয়ে যাবার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারত সহ কয়েকটি দেশের ওপর সর্বোচ্চ 500% শুল্ক আরোপের প্রস্তাবে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এনডিটিভির।
রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন এই লক্ষ্যে একটি দ্বিদলীয় রাশিয়া স্যাংশন বিল শিগগির মার্কিন আইনসভায় উত্থাপন করা হবে। গ্রাহাম বলেন, বিলটির মূল উদ্দেশ্য রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করা, বিশেষ করে ভারত, চীন ও ব্রাজিল, যারা এখনও রাশিয়ার তেল আমদানি করছে। এই বিলের আওতায় শাস্তির মুখে পড়তে পারে। ট্রাম্প এরই মধ্যে বিলটি পেশ ও ভোটাভুটির বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন বলে জানান তিনি। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি রাশিয়ার তেল কেনা বন্ধে সহযোগিতা না করে তাহলে তাদের ওপর শুল্ক আরও বাড়ানো হবে। যদিও ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রের চাপের কারণে ভারত কিছুটা হলেও রাশিয়া থেকে তেল আমদানি কমিয়েছে। উল্লেখ্য, গত বছরের আগস্টেও রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ 50% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তবে ভারত বারবার বলে আসছে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই তারা রাশিয়ার তেল কিনতে বাধ্য হচ্ছে। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।